নীল চিরকুট, লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 21। শাহবাগের ছোট একটি কফি শপে বসে আছে নম্রতা। টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা হওয়ার মাঝে দরবর করে ঘামছে সে। ঘামে থাকা গাঢ় নীলরঙা ওড়না দিয়ে কপালের ঘামটা মুছল নম্রতা। শুকিয়ে আসা খসখসে ঠোঁটটা জিহ্বা দিয়ে বারবার ভিজিয়ে নিচ্ছে। কফি শপের দরজার দিকে তাকালো, দৃষ্টি ফিরিয়ে অস্থির চোখে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো নম্রতা। বাম হাতে থাকা ছোট ডায়মন্ডের ঘড়িটি জানান দিচ্ছে এখন শেষ বিকেল, কিছুক্ষণ পরে আসরের আজান পড়বে। নম্রতা অস্থিরতা বাড়তে লাগলো। নিশাতের নাম্বারটায় তৃতীয়বারের মতো ডায়াল করলো সে। কল রিসিভ হলো না। 2 মিনিটের মাথায় কফি শপের স্বচ্ছ কাছের ওই পাশ থেকে ফর্সা দেখতে এক যুবক দেখা গেল। গায়ে কালো চেক শার্ট, ছোট মোটা ফ্রেমে চশমা, বৃষ্টির পানিতে ভিজে গিয়ে শার্টের অনেকটা অংশ। লোকটি দরজা ঠেলে ভেতরে ঢুকে নম্রতার দিকে এগিয়ে এলো। কাছাকাছি এসে একগাল হেসে বলল, কেমন আছো নম্র? নম্রতা চমকে তাকালো। সামনে তাকাতেই যুবকটি ঠিক চিনে উঠতে পারল না সে। নম্রতা কপাল কুঁচকালো। আপনি? নিশাত। আশ্চর্য, চিনতে পারছো না? নম্রতা ঝট করে উঠে দাঁড়ালো। 2-1 শুকনো ঢোক গিলে বলল, সরি, আমি ঠিক চিনতে পারিনি। নিশাত হাসলো। সামনের চেয়ারটা ডান হাতে টেনে নম্রতার মুখোমুখি বসলো। নম্রতার দিকে তাকাতে সহজ কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। নিশাতের কথায় সমিত ফিরে পেল নম্রতা। চট করে বসে পড়ল অস্থির দৃষ্টিতে। এদিক ওদিক তাকাতে লাগলো। ডান হাতের পিঠ দিয়ে ঠোঁটের ওপরে ঘামটুকু মুছে নিয়ে জোরালো শ্বাস ছাড়লো। নিশাত বেশ কিছুক্ষণ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়েছিল তার ওদিকে। বিষময় অবস্থায় কণ্ঠে বলল, তুমি কি কোনো কারণে আমায় ভয় পাচ্ছ? কোনো রিসলেট দেখাচ্ছ? তোমাকে কেমন রেসলেস দেখাচ্ছে। নম্রতা এবার চোখ তুলে তাকালো নিশাতের দিকে। শান্ত মুখে চিন্তার ছাপ, চোখ দুটো চকচকে করছে কৌতূহল। নম্রতা নীরবতা তাকিয়ে থাকতে দেখে সামনে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিল নিশাত। শান্ত কণ্ঠে বলল, আই থিঙ্ক পানিটুকু তোমার প্রয়োজন। নম্রতা বিনা বাক্যে গ্লাস তুলে নিল হাতে। এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে আবার নিশাতের দিকে তাকালো। নিশাত তার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে কৌতূহল, কপালে চিন্তার ভাঁজ। নম্রতা জোরালো নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। নিশাতের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন? নিশাত হাসলো। টেবিলের ওপর 2 হাত রেখে সোজা হয়ে বসলো। মৃদু কণ্ঠে বলল, ভালো। তুমি কেমন আছো নম্র? ভালো, আমিও ভালো আছি। তোমাকে দেখে কিন্তু তেমনটা মনে হচ্ছে না, কেমন যেন বিধ্বস্ত লাগছে তোমায়। যাই হোক, এত জরুরি তলবের কারণ কি? এনিথিং সিরিয়াস নম্র? নম্রতা অনেকটা ফিসফিসিয়ে বলল, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি নিশাত সাহেব। সে উত্তরগুলো আপনার থেকে এক্সপেক্ট করছি। আপনি কি আমায় সাহায্য করবেন? নম্রতার কথায় বেশ অবাক হলো নিশাত। ভুরু কুঁচকে বলল, প্রশ্ন? কেমন প্রশ্ন নম্র? তোমার কথাগুলো ঠিক ধরতে পারছি না, একটু খুলে বলবে প্লিজ? নম্রতা এবার সরাসরি প্রশ্ন করলো, শাহবাগ গ্রন্থকার থেকে বেশ কিছুদিন আগে একটা বই ধার এনেছিলেন আপনি, দর্শনের বই। সেই বইটা সম্পর্কেই জানতে চাইছি। নিশাদের পুরো ভুরু আরো খানিকটা কুঁচকে এলো। অবাক হলো সে। মানে, কোন বইয়ের কথা বলছো তুমি? আমি কেমিস্ট্রি টিচার, দর্শনের বই কেন আনতে যাব হঠাৎ? তাছাড়াও ফিলোসফিতে এর প্রতি আমার তেমন একটা আকর্ষণ নেই। আপনি বলতে চাইছেন বইটি আপনি আনেননি? না, আনেনি। কিন্তু একটা বই নিয়ে এত জিজ্ঞাসাবাদের কারণ কি? তোমাকে অস্ত্র দেখাচ্ছে। বইটা কি কোনো বিশেষত্ব আছে? যদি থাকে সেই বিশেষত্বটা বা কি? হয়তো নম্রতা উত্তরটা না দিয়ে বলল, লাইব্রেরির রেজিস্টার খাতাতে তো অন্য কোনো কথা বলছে নিশাত সাহেব। ওইখানে স্পষ্ট লেখা আছে কিছুদিন আগে আপনার কার্ড দিয়েই বইটি ধার নেওয়া হয়েছিল। বইটির কালোই আবার লাইব্রেরিতে ইস্যু করা হয়েছে। আপনি যদি ঢাকায় বাইরেই থাকেন তাহলে আপনার হয়ে বই দেওয়া নেওয়া করেছে কে? হুই ইজ পারসন? নিশাত থমকালো। কপালে ভীষণ ভাঁজ পড়লো। কিছুক্ষণ নীরবে বসে রইল। ভুরু কুঁচকে নম্রতার পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। সে বইয়ের সাথে আমার কি কানেকশন নম্র? সামান্য একটা বইয়ের জন্য এত উতলা হচ্ছে কেন? নম্রতা উত্তর না দিয়ে বলল, বইগুলো দেওয়া নেওয়া কে করেছে নিশাত সাহেব? নিশাত ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমি লাইব্রেরি লাস্ট গিয়েছিলাম 1-2 সপ্তাহ আগে। সেদিন রাজশাহী যাওয়ার কথা ছিল, সেদিন বিকালেই। সেখানে গিয়ে হঠাৎ আমার বন্ধুর সাথে দেখা। ওর কিছু বইয়ের প্রয়োজন ছিল। এদিকে আমার তারা বাবা মাকে নিয়ে ট্রেন ধরতে হবে, তাই কার্ডটা বন্ধুকে দিয়ে লাইব্রেরি আনির সাথে কথা বলে আগেই রেজিস্টার সাইন করে বেরিয়ে এসেছি। আমার বন্ধু কোন 2টা বই নিয়েছিল আমি জানি না। সে বই তোমার বলা বইটি আছে কিনা সেটাও আমি জানি না। নম্রতা শ্বাস আটকে রেখে প্রশ্ন ছুড়ল আবার, আপনার বন্ধু কেন বইটি নিয়েছিল?
আপনার বন্ধু কেন বইটি নিয়েছিল? বইটা? নিশাদ হতাশ কণ্ঠে বলল, সেটা তো আমি জানি না। নম্রতার আর বলার মতো কোনো উত্তর খুঁজে পেল না। মাথাটা কেমন ধপ করে উঠল, ঘাড়ের কাজটা ছিমছিম করছে। নম্রতা এক হাতে কপাল চেপে ধরে চুপ করে রইল। নম্রতার ফ্যাকাশে মুখের দিকে এগিয়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল নিশাদ, তুমি ঠিক আছো? নম্রতা ছোট্ট করে শ্বাস টেনে নিয়ে মাথা নাড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রয়ে মাথা তুলে নিশাদের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, আপনি বলতে চাইছেন বইটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? আমি প্রথম থেকে এমনটাই বলছি নম্র। তাহলে আপনি আমাকে জানেন কিভাবে? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার পূর্ব পরিচিত, কিন্তু কিভাবে? নম্রতার এমন কথায় বেশ ধাক্কা খেল নিশাদ। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? এজন্যই এতক্ষণ নিশাদ সাহেব বলে সম্বোধন করছিলে। তোমার মুখে এমন সম্বোধন শুনে খুব অস্বস্তি বোধ করছিলাম। এবারও হচ্ছি। এবার নম্রতা অবাক হওয়ার পালা। বড় বড় চোখ দুটো খেলে গেল বিস্ময় তারা উত্তেজিত কণ্ঠে বলল, আমার কি আপনাকে কোনোভাবে কোনো কিছু বলে সম্বোধন করার কথা ছিল? নিশাদ বেশ হতাশ হলো। নম্রতার দিকে খানিকটা চেয়ে থেকে বলল, তোমার নাজু খালাকে ভুলে গিয়েছো নম্রতা? নম্রতা এলোমেলো মস্তিষ্ক নিয়ে চিন্তা করার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে চোখ বড় বড় করে নিশাদের দিকে তাকালো। নাজু খালাকে আপনি চিনেন নিশাদ সাহেব? নিশাদ দুর্বোধ্য হাসলো। নম্রতার সন্দিহান কণ্ঠে বলল, নিশুদা? আপনি নিশুদা, নাজু খালার ছেলে নিশুদা? নিশাদ তৃপ্তির হাসি হেসে বলল, এতক্ষণে চিনলে? তবে আমি তো প্রথম দিনই চিনে ফেলেছিলাম। নম্রতা বিস্ময় এখনো কাটেনি। সে হতভম্ব দৃষ্টি নিয়ে বলল, প্রায় 14-15 বছর পর দেখা, কিভাবে চিনলেন? নিশাদ হাসলো, মুখ টিপে হেসে বলল, 2-3 বছর আগে আম্মুর পরিচিত একটি ঘটক তোমার ছবি দেখায়। আমরা তখনও জানতাম না যে তুমি সেই ছোট নমু। যথারীতি বাড়িতে আলাপ হচ্ছিল এবং আলাপ পরিচিতার মধ্যে হঠাৎ জানতে পারলাম তোমরা আমাদের পূর্ব পরিচিত, পূর্বাত্মীয়। তোমার পরিচয় জানার পরে আম্মু তোমাকে বউ বানাতে উঠে পড়ে লাগলেন। হাজার হলেও পুরাতন বান্ধবীর মেয়ে, ব্যাপারটাই আলাদা। তোমার পরিবারও বেশ এগিয়ে ছিল, কিন্তু হঠাৎ একদিন খবর এলো তুমি মানা করে দিয়েছো, বিয়ে শাদী নাকি করবে না। বেশি চাপাচাপি করলে বাড়িঘর ছেড়ে চলে যাবে। আম্মু প্রায় 1 বছর অপেক্ষা করেছিল, কিন্তু তোমাকে এখনো রাজি করানো যায়নি শুনে আশা ত্যাগ করে নতুন উদ্যোগে পাত্রী খুঁজতে লেগে পড়েছেন। তোমাকে প্রথম ছবিতেই দেখেছিলাম, তারপর হঠাৎ কক্সবাজার। প্রথমে চিনতে পারিনি, কিন্তু নাম শোনার পর চিনে গিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থমকালো নিশাদ। নম্রতা অপলক চোখে তাকিয়ে আছে। মাই গড, এতটা ঘটে গিয়েছে? নিশাদ এসে বলল, হ্যাঁ ঘটে গিয়েছে। কেন, তুমি জানতে না? আমি তো ভেবেছিলাম তুমি সবই জানো, তাই তোমার ফোনটা পেয়ে একটু অবাক হয়েছিলাম। ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবে, কিন্তু এখানে তো এসে দেখি কাহিনী ভিন্ন। তোমার কাহিনী কি বলো তো? আমি কনফিউজড। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সে অনেক লম্বা কাহিনী, অন্য একদিন বলবো নি। আচ্ছা, আপনার যে বন্ধুটা কার্ড ইউজ করেছিল তার নামের প্রথম অক্ষর কি? এন দিয়ে? নিশাদ কপাল কুঁচকে প্রশ্ন করলো। না তো। নম্রতা আশানত হলো। দুর্বল কণ্ঠে বলল, উনি কি করেন? ভার্সিটির টিচার টাইপের কিছু? নিশাদ নম্রতার অসহায় মুখটা দেখে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ টিচার বলা যেতেই পারে। আর আমার যতটুকু ধারণা তুমি তাকে চিনো। নম্রতা আঁতকে উঠে বলল, আমি চিনি। হ্যাঁ, আরফানকে মনে আছে? কক্সবাজার যার সাথে ঝামেলা হলো তোমার? নম্রতার পুরো পৃথিবী দুলে উঠল। গলার কাছে আটকে আসলো। নম্রতা নিঃশ্বাস ছাড়লো। আরফান নিয়েছিল বইটি, কিন্তু কেন? নম্রতার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। চোখের সামনে নেমে এলো রাজ্যের অন্ধকার। কানের কাছে ভেসে উঠল আর্তকিত কণ্ঠস্বর, নম্র, এই নম্র, আর ইউ ওকে? নম্রতার চোখে খোলার বৃথা চেষ্টা করে অনেকক্ষণ ফিসফিসিয়ে বলল, ডক্টর আরফানের বোনের নাম কি? নিদ্রা। ভার্সিটি থেকে ফিরে এসে একটা লম্বা ঘুম দিয়েছিল নীরা। প্রচণ্ড মন খারাপের দিনগুলো ঘুমিয়েই পার করে দেয় সে। খালি পেটে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে কেমন মাতাল মাতাল ভাব চলে আসে শরীরে। শিরায় শিরায় তৈরি হয় অদ্ভুত ঝিমঝিমানি। নীরার ধারণা ধমনী এই ঝিমঝিমানি তার মন খারাপগুলো ভুলিয়ে রাখে। তার শারীরিক কষ্টগুলো মানসিক কষ্টগুলোকে খুব একটা পাত্তা দেয় না, দিতেও চায় না। এসএসসি পরীক্ষার পর যখন হুট করে বাবা মারা গেলেন, সেদিন এই মাতাল থিওরিটা ধরতে পেরেছিল নীরা। শরীরকে কষ্ট দিলে সে মনকে ভুলিয়ে রাখার জন্য এই শিক্ষাটা যেমন দুঃখী দিনগুলো পাওয়ার মতো। নীরা টলমটল হয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে শাওয়ারে নিয়ে নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার
সংগ্রামী জীবনের কণ্টকটা পূর্ণ পথটা। এই নীরবতা নীরা হয়ে উঠল। প্রশ্নটা কি আদৌ খুব সহজ ছিল নাকি খুবই কঠিন হতো? ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার সংগ্রামী জীবনের কণ্টকাকৃত পথটা। এই নীরা হয়ে ওঠার গল্পটা কি আদৌ খুব সহজ ছিল? এসএসসি পরীক্ষার পর বাবা যখন হুট করে মারা গেলেন, নীরা তখন বুঝে গিয়েছিল জীবনের সংগ্রাম অধ্যায়ের কথা, টিকে থাকার লড়াইয়ের কথা। সরকারি অফিসে খুব সাধারণ একটি কর্মচারী ছিলেন বাবা। মাসিক বেতন কতই বা ছিল তার, তবুও নীরা জানতো বাবা আছেন। বাবার দীর্ঘ পরিশ্রমে অল্প জানে না নীরা, শুধু জানে বাবা তাদের ইচ্ছেগুলো নরম পদ্মের মতো আগলে রাখতেন, পূরণ করতেন। চারপাশের জীবনটা রূপকথার মতো সাজিয়ে তুলতেন বাবা। রূপকথার সেই দেওয়ালে সত্যিকারের দুঃখগুলো, সংগ্রামগুলো চোখ মেলে দেখার সুযোগ হয়নি নীরার। নতুন উড়তে শেখা পাখির মতো ডানা মেলে উড়ে বেরিয়েছে রঙিন দুনিয়ায়। বাবার মৃত্যুতে হঠাৎ করে খসে পড়ল সেই দেওয়াল। 3 সন্তান নিয়ে স্বামী স্বাবলম্বনহীন মা হলেন অবুধ জলে। নীরার ভাই তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ছোট্ট বোনটা এসএসসি পরীক্ষার। সংসারে টাকা জোগাড় করার মতো মানুষ তখন এক ভাই ছিল। সেই ভাই কাজকর্মহীন, বেকার। পড়াশোনা শেষ হয়নি, অনার্স সার্টিফিকেট পর্যন্ত হাতে জোটেনি। এই কঠিন দুনিয়ায় ডিগ্রিবিহীন ছেলে চাকরি পাওয়াটা খুবই সহজ নয়। এরা বুঝেছিল সহজ নয়। এই অন্ধকার দুনিয়ায় ফ্রিতে এক গ্লাস পানি পেতে চাওয়াটাও সহজ বিষয় না। প্রথম খুব একটা সমস্যা না হলেও মাস দুয়েকের মাঝে পৃথিবীর সংকট রংবিহীন জীবনটা কড়া নাড়ল দরজায়। বাবার পেনশনের টাকা ছিল মাসে মাত্র 8,000 টাকা। কাগজপত্র কিছু ঝামেলায় সে টাকা হাতে পেতে আরও 7-8 মাসের ব্যাপার। বাবার রেখে যাওয়া কিছু ঋণ, অফিসের পেনশনের জন্য দৌড়াদৌড়ি করতে থাকা হাতের টাকাগুলো চোখের পলকে উড়ে গেল। বাড়ি ভাড়ার জন্য তাগাদা লাগলো। সহায় সম্বলহীন মানুষেরা ঢাকা শহরে ভদ্র এলাকায় বাসা ছাড়া নিচে থাকতে নিস্তন্ত বিলাসিতা মনে হচ্ছিল তখন। চাচা মামাদের থেকে ধার করা টাকায় বাসা ভাড়া কোনো রকম পরিশোধ করে ঢাকার বাসাটা ছেড়ে দিলেন মা। 3 সন্তান নিয়ে ছুটলেন গ্রামের বাড়ি। কিন্তু সেখানে বাঁধল ঝামেলা। মুখোশধারী সহোদররা এবার মুখোশ খুলল। বাবার অবর্তমানে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ব দেখালো না তারা। উপরোক্ত অধিকার হরণের চেষ্টা করতে গেলেন একের পর এক। বাবা যে দুনিয়া দেখিয়ে গিয়েছিলেন সেই দুনিয়ার বাইরে এসে গোটা পরিবার এবার দিশেহারা হয়ে পড়ল। কি অসহায়, কি যন্ত্রণা কেটেছে যে সেই রাতগুলো। একটা অস্থিরতা এসে দাঁড়ালো। সে ভাইয়ের সেমিস্টার ফি দেওয়ার সামর্থ্য পর্যন্ত রইল না। ছোট বোনের ফর্ম ফিল-আপে টাকা দিতে না বিশ্বাস উঠে যাওয়ার মতো উপক্রম। কোনো ভর্তি কোচিং তো দূরের কথা, একটা অ্যাডমিশন গাইডের কোনো সুযোগ হলো না। শেষমেশ ভাইয়ের সেমিস্টারে ফাইনাল দেওয়া হলো না। ভাইয়ের সেখান থেকে ধার দেনা করে ছোট বোন ইরার ফর্ম ফিল-আপে টাকা জোগাড় করলো। নিজে সেমিস্টার ফি জোগাড় করতে পারলো না। গ্রামের ভিটেমাটি সহ বিঘেখানিক জমি সহ যা ছিল তাও নাই। কিন্তু অত দ্রুত দুনিয়া সম্পর্কে পরিপক্ক পরিবারের পক্ষে জায়গা জমি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে উঠেছিল না। দিন দুনিয়া সম্পর্কে অবচেতন নীরা সেই উপলব্ধি করেছিল তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। তার হাজার স্বপ্ন অন্ধকার পৃথিবীর নিষ্ঠুর থাবায় ক্রমে বিলীন হওয়ার পথে। মা তখন দিক বিদিক পাত্র খুঁজে বেড়াচ্ছিলেন। নীরাকে বিয়ে দিলে পরিবারের একটি সদস্য অন্তত কমবে, একজনের খাবার পড়ার খরচ কমবে। নীরা এমন দিনও টিকেছিল। সেদিন সস্তা মুদি দোকানদারে থেকেও বিয়ের ঘর এসেছিল গ্রামের অশিক্ষিত নেশাখোর থেকেও প্রস্তাব। মা রাত ভর জায়নামাজে বসে কেঁদেছেন। বাবা ভাইয়ের অশ্রাব্য গালিতে দৌড় বন্ধ করে বসে থাকতে হয়েছে। ভাইয়া তখন ঢাকায় থেকে টিউশনি করায়, পরীক্ষা দিতে না পারায় সে নিজেই তখন ডিপ্রেশনে। নীরা তখন থেকে শক্ত হতে শুরু করলো। সিদ্ধান্ত নেয় সে পড়বে, যেভাবে হোক পড়াশোনাটা আপাতত শেষ করবে। ভাইকে ফোন করে জানায় সে ঢাকা যেতে চায়। গ্রামে টিউশনি পাওয়া মুশকিল, শহরে থাকলে কিছু একটা টিউশনি খুঁজে জুটবে। কিন্তু দুজন মানুষের ঢাকা থাকার মতো সামান্য খরচটা তাদের ছিল না। ভাইয়া বুঝলো গ্রামের সরকারি কলেজে ভর্তি হয়ে যা, কষ্ট হলেও টাকা জোগাড়ের চেষ্টা করবো আমি। আর কিছুদিন পর তো বাবার পেনশনের টাকা পাচ্ছি। ভার্সিটিতে ফর্ম তুলতে যে গাড়ি টাকা লাগবে সেই টাকা কোথায় পাবে আমার বোন? নীরা কি ভীষণ কেঁদেছিল সেদিন। চোখের পলকে ভাগ্য পরিবর্তনের খেলা দেখে বিস্ময় হয়েছিল। ঠিক তখন ওই দেবদূতের মতো এলো নম্রতা।
নিজের বাবাকে ম্যানেজ করে 1 মাসের জন্য নীরাকে নিয়ে গেল নিজের বাসায়। নীরা যে এবার একটু আশা ফিরে পেল। গভীর সমুদ্রে জুটে গেল একটুখানি ঠাই, সেই সাথে জুটল নিজের সাথে যুদ্ধে নামার শেষ সুযোগ। সেদিন নম্রতা ছিল তার একমাত্র সাপোর্ট। কোচিংয়ে ভর্তি হতে না পারায় নম্রতার নোট শিট গাইডলাইন পড়াশোনা চালিয়ে গেল নীরা। নম্রতা পরিচিত আন্টি নার্সারি পড়ুয়া বাচ্চাদের টিউশনিও জুটিয়ে দিয়েছিল তাকে, মাসিক 1000 টাকা বেতন। নীরা তাতেই মহাখুশি। অ্যাডমিশনে একটা মাস রাত দিন অন্ধকার করে পড়াশোনা করেছিল নীরা। টিউশনের সময়টুকু ছাড়া এক মুহূর্ত বই ছাড়েনি সে। কখনো কখনো সারাদিন শুধু একবার খাবার মুখে নিয়েছে, কখনো কখনো খাইও নি। বান্ধবীর বাড়ি হলেও অন্যের দয়ায় তো খাওয়াটা এত কষ্টের, কতটা সম্মানহীনতা তা প্রতি পদেই বুঝতে পেরেছে নীরা। বুঝতে পেরেছে জীবন নামের সংগ্রামটা কি। দিনের পর দিন কষ্ট সয়েছে, কষ্ট করেছে, কেঁদেছে মুহূর্তের পর মুহূর্ত, শক্ত হয়েছে। টিউশনির ওই 1000 টাকা দিয়ে ঢাকা ভার্সিটির খ ইউনিটে একটিমাত্র ফর্ম তোলার সুযোগ পেয়েছিল নম্রতা। নম্রতার সহযোগিতায়, সাপোর্ট আর নিজের পরিশ্রমে এক একটা সুযোগ জীবন পাল্টে দিয়েছে। রেজাল্টের দিন নম্রতাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছিল। শাওনের নিচে দাঁড়িয়ে সেই বিবশহীন শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেই বিবশহীন দিনগুলোর কথা মনে করছে নম্রতা। শিউরে উঠল নীরা। সেই ছোট্ট জীবনে যত ঝড়ঝকটা, যত কিছু হয়েছে, নীরা সেই চড়াই উতরাই সম্পর্কের অন্তর কি আদৌ কোনো ধারণা আছে? অন্তর কাছে দুনিয়া রঙিন, ভালোবাসা অমৃত, কিন্তু নীরার কাছে দুনিয়া রং ভিন্ন। ভালোবাসা অমৃত নয়, পরিস্থিতি চাপে বিষাক্ত। ভাইয়া তাদের 2 বোনের জন্য এখনো বেঘাত খাটছে। ভাইয়ের ঘরে বসে আর কত খাবে সে? ইরার কথাটাও তো ভাবতে হবে। ভাইয়া মা ওদের কথা না কিভাবে ভুলে যায় নীরা? একটু শান্তি কি ভাইয়ের প্রাপ্য নয়? তার কি কোনো ভালোবাসা নেই? সবারই তো একটা গল্প থাকে। গাধার মতো খেটে যাওয়া নীরার ভাইটা কি গল্প নেই? সুখ বা দীর্ঘশ্বাসের গল্প? নীরা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজলো। মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই চোখ খুলল নীরা। শক্ত হতে হবে তাকে, অনেক শক্ত। আচ্ছা, ব্যাংকারের সাথে তার বিয়েটা কতটুকু এগোলো? আমাকে জিজ্ঞেস করতে হবে। নীরা তাড়াহুড়ো করে গোসল শেষ করে মন প্রাণ ভুলে যে বসলো। অন্ত নামের কেউ একজন তাকে পাগলের মতো ভালোবাসে। হাসপাতালের লম্বা করিডোরে পায়চারি করছে নম্রতা। বাইরে সন্ধ্যা নামছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। প্রায় ঘন্টাখানেক আগে অ্যাম্বুলেন্সের সাইরেন্টে ডাক্তার, রোগীর আহাজারি সবকিছু ছাপিয়ে ধূপধাপ ছুটে আসছে নম্রতার হৃৎপিণ্ড। হাতে থাকা মুঠোফোনটা বারবার কেঁপে উঠছে। 2-1 বিরক্তি হয়ে কেটে দিচ্ছে। রিসিভ করলো নম্রতা। ফোনটা কানে নিয়ে বলল, ওপাশ থেকে কেউ উদ্যোগী কণ্ঠে ভেসে উঠল, বল মানে কই তুই? হ্যাঁ, সময় দেখছি 7:30 বাজতে চলেছে। একটু পরে তো গেট বন্ধ করে যাবে, অথচ তোর খবর নাই। নম্রতা উত্তেজনা চেপে বিড়বিড় করে বলল, আমার হাত পা কাঁপছে নীরু। এখন ভীষণ ডাক লাগলেও তো কখনো সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে ইচ্ছে করছে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে নীরু। নীরা আতকে উঠে বলল, কি বলছিস? কোথায় আছিস এখন? আমি আসবো? নীরার কথায় সম্বিত ফিরে ফেল নম্রতা। ব্যস্ত হয়ে বলল, আমি ঠিক আছি, ফিরে এসে বলছি সব, তুই টেনশন নিস না, রাখছি। নীরাকে প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কাটলো নম্রতা। অস্থির ভঙ্গিতে মুখের ঘাম মুছল। আরফানের অ্যাসিস্ট্যান্টকে 3য়বারের মতো জিজ্ঞেস করলো, স্যারের কেবিন থেকে বেরোবেন কখন? উনি না বেরোলে আমায় ঢুকতে দিন, ভীষণ প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, স্যার একটু আগেই চেম্বারে ঢুকেছে, এখন আর বেরোবেন না। আর আপনাকে ঢুকতে দেওয়া মানা আছে। আপনি অন্য ডাক্তারকে দেখান ম্যাডাম। নম্রতা জোরালো শ্বাস ফেলে এই অস্থিরতা নিয়ে টানা অপেক্ষা করার পরও এমন একটা কথায় মেজাজ চটে যাচ্ছে। নম্রতা তর্ক না করে পাশের চেয়ারটাতে বসলো। 2 হাতে কপাল চেপে ধরে চোখে বসলো। ক্লান্তিতে শরীরটা ছেয়ে আছে তার। পেটে বাম পাশটা মোচড় দিয়ে উঠল। দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। নম্রতার ভাবনার মাঝে চেম্বারের দরজা খুলে বেরোলো আরফান, হাতে স্টেটোস্কোপ। উদ্বিগ্ন গম্ভীর চোখ জোড়া ঘড়িতে নিবদ্ধ, কুঁচকে থাকা বুড়ো জোড়া বিরক্তি। নম্রতা উঠে দাঁড়ালো। নীল শার্ট পরিহিতা ফর্মাল যুবকটির দিকে এগিয়ে এলো। তাকিয়ে আছে সে, নতুন করে দেখছে, বোঝার চেষ্টা করছে। আরফান বিরক্ত চোখ নিয়ে তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, টেবিলের ওপর লাল রঙের একটা ফাইল আছে, আমি রাউন্ডে যাচ্ছি। মুভিন স্যার খোঁজ নিলে ফাইলটা ওনাকে দিও সাইদ। অ্যাসিস্ট্যান্ট বাধ্য হয়ে ছেলের মতো মাথা দোলালেন। বলল, জি আচ্ছা স্যার। সাইদ সেখান থেকে সরে যেতেই
তীরের বেগে তার বুকের ওপর এসে পড়ল কেউ। ঘটনা আকস্মিক চমকে উঠল আরফান। টল সামলাতে না পেরে দুপা পেছালো, দেওয়ালে ঠেসে দিয়ে দাঁড়ালো। ঘটনা বুঝতে ভুরু কুঁচকে নিজের বুকের দিকে তাকালো। বুকের এত কাছে নারী দেহের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয়বারের মতো চমকালো আরফান। হঠাৎই কোনো কথা না খুঁজে পেল সে। বুকে লেপ্টে থাকা রমণীকে টেনে সরাতে নিয়ে একে একেই সরে গেল সেই আগন্তুক। তাকে দেখে প্রথম দেখায় বিস্ময় হলেও পর মুহূর্তে রেগে লাল হয়ে গেল আরফান। চল শক্ত করে বলল, এটা কোন ধরনের অভদ্রতা মিস নম্রতা? ছি, আপনার বিহেভিয়ার এমন থার্ড ক্লাস হয়ে যাচ্ছে কেন দিন দিন? নম্রতার মধ্যে কোনো ভাবাবেগ হলো না। অনুভূতিশূন্যহীন চোখ আরফানের মুখের দিকে তাকিয়ে রইল। আরফান বিরক্ত হয়ে বলল, আপনার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? এত কিছুর পরও কেন জ্বালাচ্ছেন আমায়? এটা হসপিটাল, আমার একটা রেপুটেশন আছে। নম্রতা এবার কিছু বলল না। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে দুপা এগিয়ে আসলো। আরফানের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। খুব শক্ত কণ্ঠে বলল, আর জ্বালাবো না। হৃস্পন্দনটা শোনার জন্যই এতটা কাছে গিয়েছিলাম। প্রতারকদের হৃস্পন্দন কেমন হয় তা জানতে ইচ্ছে করছিল খুব, ব্যাস এইটুকু বলে কয়েক পা পিছিয়ে গেল নম্রতা। নম্রতার কথা আগাগোড়া বুঝতে না পেরে ফেলফেল করে চেয়ে রইল আরফান। কপালে ভাঁজ আরও গাঢ় হলো। নম্রতা কয়েক পা পিছিয়ে ডান পায়ে সালোয়ারটা উঁচু করলো। আরফান নম্রতার দিকে তাকিয়ে আছে। নম্রতা সালোয়ার নিচে ধবধবে সাদা পা জোড়া চোখে পড়তে চমকে উঠল আরফান। ভয়ঙ্কর সুন্দর তিলটার সাথে চিরপরিচিত সে পাইলের সেই কুচিত ভুরু জোড়া হয়ে গেল আরফানের। চোখ দুটো ফুটে বের হওয়ার মতো রাজ্যের বিষময় যেন সেই চোখের মধ্যেই ভর করে রয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল আরফান। হতবাক আরফান হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। আপন শক্তিতেই আলাদা হয়ে গেল যেন উচ্ছ্বদয়। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ঠিক বোধগম্য হচ্ছে না। নম্রতা হঠাৎ আগমন, কিছু ঝামেলার কথা, আর সেই চিরপরিচিত পায়েলের অর্ধোদয় করে উঠার আগেই জায়গা ত্যাগ করলো নম্রতা। টলমটল চলে এগিয়ে যাওয়া রমণীর পায়ের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল আরফান। চোখের পলক পড়ছে না তার। নম্রতা করিডোরে বাকি হারিয়ে যেতেই ঘোর কাটলো আরফানের। ডান হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছল সে। শার্টের ওপরে বোতাম দুটো খুলে বারবার দুয়েক ঢোক গিলল। কণ্ঠনালী শুকিয়ে আসছে, অস্থির লাগছে। প্রচণ্ড অস্থিরতায় দরফর করছে শরীর। কালো বিশাল আকাশটি তারার মেলায় বসেছে আজ। সারাদিনব্যাপী বর্ষণের পরও ঝকঝক করছে আকাশ। চারদিকে মৃদু মন্দ বাতাসে শীত অনুভব লাগছে নীরার। ওনার গায়ের ওপর আরও একটু টেনে নিয়ে চারপাশে তাকালো নীরা। থমথমে নীরবতা। রাস্তার কোথায় নম্রতার টিকিটুকু সন্ধান নেই। নম্রতার দেরি হচ্ছে দেখে নিজেই তার ঘরে রাখতে পারেনি নীরা। এই অসময়ে বেরিয়ে এসেছে রাস্তায়। নম্রতাকে ফোনে না পেয়ে রঞ্জনা নাদিমকে ইনফর্ম করেছে। 10-15 মিনিটের মাথায় ল্যাম্পপোস্টে ফিকে আলোয় নিচে রঞ্জনের চোখে পড়ল নীরা। টুংটাং শব্দ তুলে ছুটে এলো রিকশার ওপরে। বসে আছে রঞ্জন, পাশে ভুবলাহীন পূজা। সাদা আর নীলের মিশ্রিত শাড়ি পরেছে পূজা। বড় বড় চোখ দুটো কাজলে রাঙা। নীরার ঠিক সামনে এসে দাঁড়ালো রিকশাটা ছেড়ে দিতেই নীরা ঠিক তাকালো রঞ্জনের দিকে। ভুরু কুচকে বলল, বের হতে মানা করেছিলাম না? শুধু বের হয়েছিস কেন? 8:30 বাজে প্রায়। হলে ঢুকতে দেবে এখন? কথাটুকু বলে নীরার উত্তরের জন্য মিনিটখানেক অপেক্ষা করলো রঞ্জন। এর মধ্যে উত্তরের দিকে রাস্তা ধরে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল লম্বা একটি তরুণকে। পরনে 3/4 প্যান্ট, কাঁধে গিটার। ফ্যাকাশে বাদামি চুলগুলো বাতাসে মুক্ত। নীরাদের দেখতে পেয়ে আরো দ্রুত পায়ে পথটুকু অতিক্রম করলো ছেলেটি। ওদের কাছাকাছি সে দাঁড়িয়ে থমকে উঠল সে। তোকে কি আর কোনো কামকাজ নাই? সারা রাইতেই শান্তি দিবি না? এই হারামি মার্সেডা কই? রাত বিরাতে মাইয়া মানুষের এত টগর বগর থাকতে হবো কেন? থাপড়াইয়া কি যে করা উচিত বেদবদার। নীরা রঞ্জন নীরব দৃষ্টিতে নাদিমের দিকে তাকিয়ে রইল। নাদিম বিশাল বিরক্ত নিয়ে পাশে থাকা ল্যাম্পপোস্টের দিকে ঠেস দিয়ে দাঁড়ালো। অবেচেতন পূজার দিকে দৃষ্টি পড়তেই পূজা বড় বড় চোখ করে তাকালো তার দিকে। এক গাল হেসে বলল, আসসালামু আলাইকুম। থুকু আদাব বৌদি। এই ঘরধপ এই রাতের বেলায় আপনারে বগল ধাপা কইরা ঘুরে বেড়াইতেছে নাকি? বন্ধুদের মতো একদম মজনু বাড়িয়ে দিছেন বৌদি। রাতে ঘুমাইলেও বৌদি থুকু পূজা করে। নাদিমের কথা হেসে ফেলল পূজা। রঞ্জন ঘাড়ের কাছে একটা কিল বসিয়ে দিল। ডাহা মিথ্যা কথা। তোর আজরাইলটা
আজাইরা পেঁচাল বন্ধ কর। নম্রতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাদিম নিরুদ্বেগ কণ্ঠে বলল, মায়াডার গেছে হয়, মইরা গেছে হয়তো, পাশে মেডিকেল, আই মর্গে চেক কইরা আহিগা। নীরা রাগী দৃষ্টিতে তাকালো, শাসিয়ে বলল, একদম ফাজলাম করবি না, ব্যাপারটা সিরিয়াস। ফোনে কি সব উল্টাপাল্টা বলছিল, মাথা ঘুরছে, শরীর খারাপ করছে, হ্যান ত্যান। নীরার কথায় কানের পাশে চুলকাতে চুলকাতে মুখভঙ্গি গম্ভীর করলো নাদিম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটি বেজে উঠল। নাদিম মাত্রাধিক বিরক্ত হলো, ফোনটি বের করলো। স্ক্রিনে ছোঁয়ার নাম্বার দেখে চোখ ছোট করে কুচকালো সে, ভুরু কুচকে বলল, এই বালটা ফোন দেয় কেন আবার? এক্সট্রা মাথা ব্যথা একটা। কথাগুলো বলতে বলতে ফোন রিসিভ করলো নাদিম। প্রথম বাক্যে ধমকে উঠলো, এই হারামি, তোর ফোনে আর কোনো নাম্বার নাই, আমার ফোনে কেন কল দেস? শুদ্ধ ভাষা শিখাইতে ফোন দিছস নাকি তোর বা? ওপাশ থেকে চেঁচিয়ে উঠলো সোয়া, খবরদার একটা শব্দ উচ্চারণ করবি না নাদিম, ছি, তোর এমন থার্ড ক্লাস কথাবার্তায় বমি আসে আমার। একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সত্ত্বেও নর্দমার মতো বিহেভিয়ার তোর। আম্মা তো সাদে বলে না যে নাদিম নামের ছেলেটা থেকে দূরে থাক? দেয়ার ইজ আ স্ট্রং রিজন। নাদিম জ্বলে উঠে বলল, ওই ইংরেজের ঘরের ইংরেজ, তোরে কইছি না আমার লগে না মিশতে, মিশস কেন? সবার জীবনে ফেনা ফেনা বানাই দিলি তুই। সব বুঝতে না পেরেই বলল, হোয়াট ইজ ফেনা ফেনা, আর হাল দেয় কিভাবে? নাদিম চূড়ান্ত বিষময় রঞ্জনের দিকে তাকে অভিযোগের স্বরে বলল, এই শালি তো বাংলা বুঝে না রে মামা। এই তুই বাংলাদেশে থেকে বাইর হ, এই মুহূর্তে বাইর হ, ব্রিটিশের বংশদূত, বাংলা বুঝস না, বাংলা ভাষা শিখাস। সোয়া যেন বেকুব বনে গেল, অসহায় কণ্ঠে বলল, ওগুলো বাংলা ছিল, তাহলে আমি কখনো শুনিনি কেন? তুই ইংরেজের জাত, এই জন্য। ফাদার, তুই যদি আমাকে ফোন দিয়ে মাথা খাস, কসম সোয়াইয়া তোরে আমি মার্ডার করবো। ওদের দুজনের ঝগড়ার মুহূর্তে বিরক্ত হয়ে ফোনটা ছিনিয়ে নিল রঞ্জন। সোয়াকে ফোন দেওয়ার কারণ জিজ্ঞেস করতে জানা গেল নম্রতার বর্তমান পরিস্থিতি জানার জন্য কল করেছে, কিন্তু নাদিম তাকে বাজেভাবে ডিসকানেক্ট করে দিয়েছে। নাদিমের মতো বেয়াদব ছেলে এই দুনিয়াতে হয় না। ওর মতো একটা বন্ধু পেয়ে ছোঁয়ার মরে যেতে ইচ্ছে করে। বাংলা ভাষায় এমন বাজে পরিণতির জন্য নাদিমকে পুলিশে দেওয়া উচিত। রঞ্জন বেশ মনোযোগ দিয়ে ছোঁয়ার কথা শুনল, টুকটাক প্রয়োজনীয় কথা বলে ফোন ছাড়লো। এই পাঁচ মিশালি চরিত্রের বন্ধু পেয়ে বেচারা জীবন প্রায় ওষ্ঠাগত। আর চোখে পূজার দিকে তাকাতেই দেখলো পূজা হাসছে, ঠোঁট টিপে বিচিত্র ভঙ্গিমায় সে হাসতেই মাথা পাগল হয়ে যায় তার। ইস, মেয়েটা এত স্নিগ্ধ কেন? নাদিমের কথাবার্তার মাঝখানে একটা রিক্সা এসে থামলো তাদের পাশে। রিক্সা থেকে বিস্ময় নিয়ে নামতে প্রশ্ন করলো সেই তরুণ, তোরা সব এখানে কি করছিস? নম্রতা সুস্থ সবল দেখে গোল গোল চোখে তাকিয়ে রইল ওরা। নীরা ভেঙে নাদিমের কথাই বলে, প্রথম তুই একলাই আইলি, আইসা পড়ছস, আর আমরা মর্গে থেকে আনতে যাইতেছিলাম তরে। লাশ আনতে যে গাড়ি বাড়ি লাগবে সেসব ভাড়ার জন্য চান্দা তুলতেছি। তোর তো মামা ধৈর্য একেবারে কম, আগে আয়া পড়লি। নম্রতা হতবিহ্বল দৃষ্টিতে তাকালো, কি বুঝতে না পেরে বলল, মানে? ওর কথা বাদ দে তো, কোথায় ছিলি এতক্ষণ? ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত তুলছিস না, ঠিক আছিস? নীরার কথার মাঝখানে মাথায় চট করে চাটি মারল নাদিম। নীরার শক্ত চোখে তাকাতেই চোখ পাকিয়ে তাকালো নাদিম। রঞ্জন দুষ্টুমি করে বলল, তোর চিন্তায় তো ঠিক মতো প্রেমটাও করতে পারলাম না কলিজা, বারবার আমার প্রেমে এত বজ্রপাত কেন ঘটাস? নম্রতা হেসে ফেলল, রঞ্জনের বাহুতে চর বসিয়ে বলল, হারামি। নাদিমের বাচ্চা হেসে বলল, কলিজা তোর কয়টা লাগে? এটা কলিজা হইলে ওই পাশেটা কি ফুসফুস? ওইটা যান। রঞ্জনের কথার ধরনে আবারও হেসে ফেলল সবাই। নীরা কৃত্রিম মন খারাপ নিয়ে বলল, আহা, আমারে আজকে কারো কলিজা হতে পারলাম না বলে। নাদিম উদ্বিগ্ন কণ্ঠে মাথায় চাপে মেরে বলল, তোর কয়টা লাগে রে বেয়াদব মহিলা? ওই ব্যাংকারের হও, কিডনি, ফ্যাপসা, ফুসফুস, আরও যা হইতে ইচ্ছা করে সবই হও। নাদিমের কথায় মুখ ভেঙালো নীরা। পূজা খিলখিল করে হেসে উঠল। প্রত্যেকের জীবনে চাপা কষ্টগুলো মুহূর্তে যেন উড়ে গেল। ঘড়িতে মধ্যরাতের ঘন্টা বাজছে। নীরা নম্রতা কারো চোখে ঘুম নেই। নীরা দু চায়ের কাপ এনে বিছানায় পা তুলে বসলো। নম্রতার দিকে এক কাপ এগিয়ে দিয়ে বেশ ফুরফুরে কণ্ঠে বলল, এখন বল, কই ছিলি? কারো প্রেমে মজেছিলি নাকি? নীরা ভুরু কুচকে
দুষ্টু হাসল। নম্রতা অনুভূতি শূন্য চোখে তাকাতে কয়েক সেকেন্ডে তাকাতেই খুব সাধারণভাবেই বলল, খুঁজে পেয়েছি। নীরা বুঝতে না পেরে বলল, কি খুঁজে পেয়েছিস? নম্রতা ভাবলেশীনভাবে উত্তর, যাকে খুঁজতে পেতে মাথা ফাটিয়ে দেওয়ার কথা ছিল তাকে খুঁজে পেয়েছি। নম্রতার কথা বুঝতে পেরে কিছুক্ষণ সময় নিল নীরা। বুঝে ওঠার সাথে সাথে চোখ বড় বড় করলো। তুই কি কোনোভাবে পত্রপ্রেমিকের কথা বলছিস নমো? নম্রতা শুকনো হাসলো। উত্তেজনায় লাফিয়ে উঠল নীরা। চায়ের কাপটা রেখে দু হাতে মুখ চেপে ধরে বলল, কিভাবে সম্ভব? হাউ ম্যান হাউ? তার বিশ্বাস হচ্ছে না। দেখেছিস তাকে? দেখতে কেমন? কিভাবে হলো দেখা? কি কথা বললি? সব বল আমায়। ও মাই গড, আমি আর চিন্তা করতে পারছি না। নীরার তো উত্তেজনা হতে দেখে নম্রতা মৃদু কণ্ঠে বলল, তুইও চিনিস? দেখেছিস? নীরার চোখ এবার কোটা থেকে বেরিয়ে আসার উপক্রম। বিছানায় আবারও ধপ করে বসে পড়লো কৌতূহল নিয়ে। আমি চিনি বলছিস? পরিচিত কেউ? নম্রতা ফোনটা উল্টে নীরার মুখের সামনে ধরলো। নীরা চোখ ছোট ছোট করে স্ক্রিনে তাকালো। আরফান আলম নামে একটি আইডি কন্টিনিউয়াসলি মেসেজ আসছে ফোনে। নীরার মুখটা আরেকটু এগিয়ে নিল। দেখতে দেখতে আরও 3-4টে মেসেজ এসে জমলো ইনবক্সে। নীরা জোরে জোরে পড়ার চেষ্টা করলো। মিস নম্রতা, আই ওয়ান্ট টু টক ইউ, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এটা আমার জীবন মরণের প্রশ্ন। মেসেজে রিপ্লাই দিন অ্যাটলিস্ট, প্লিজ নম্রতা, আই ব্যাক ইউ, প্লিজ। মেসেজ পড়ে চোখ বড় বড় হয়ে গেল নীরার। কিছুক্ষণ স্বস্তিত হয়ে বসে থাকতে চাইল। দোস্ত, তুই প্লিজ এটা বলিস না যে ডক্টর আরফানি? নম্রতা নির্বাক চাহনি দেখে যেন দুনিয়া ঘুরে গেল নীরার। ভাবলিশহীনভাবে বিস্ময় নিয়ে বলল, কেমনে সম্ভব? আমার একদমই বিশ্বাস হচ্ছে না। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? নম্রতা জবাব দেওয়ার আগেই আবারও নম্রতা প্রশ্ন করল নীরা, অ্যাসাইনমেন্টে হাত পা কাঁপছে আমার, কিভাবে সম্ভব? আচ্ছা ডক্টর জানে ব্যাপারটা? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু বলিনি, তবে সন্দেহ অবশ্যই করেছে। আর সন্দেহ জেগেছে বলে একের পর এক মেসেজ করে পাগল করে দিচ্ছে। ও মাই গড, দোস্ত কেমন ফিলিং হচ্ছে রে? লজ্জা লাগছে? আমার তো ভাবতেই কেমন কেমন লাগছে। জাস্ট চিন্তা কর, এই ডাক্তার তোর জন্য বাসার ঘরে একটা ঘোমটা দিয়ে বসে থাকার কথা ছিল। যে ডাক্তারকে তুই দু চোখে দেখতে পারিস না তাকে প্রেমিক হিসেবে মানতে হবে। এই ব্যাপারটা তো তুই প্রেমময় গদ্য লিখতে চাস, ভাবা যায়? নম্রতা কপাল কুঁচকে তাকালো। তোর চিন্তা এত দূর পর্যন্ত দৌড়াই কেন? ডিরেক্ট বাসার ঘরে ঢুকে গেলি? এত সোজা? এই ডাক্তার এত সহজে ছাড়বো না আমি। আমাকে 4 বছর সে জ্বালিয়েছে, তার ডাবল জ্বালাবো আমি তাকে। নীরা উৎসাহ নিয়ে বলল, কি করবি? চেম্বারে গিয়ে সুযোগ নিবি ফ্রিতে চিকিৎসা নেওয়ার? আহা। নম্রতা কটমট করে তাকালো, চোখ পাকিয়ে বলল, তোর মাথা। নীরা মুখ ঘোমটা করে বলল, আহারে কি করবি তুই? কিছুই করবো না। এই কিছু না করাটাই তার জন্য অনেক কিছু হবে। আচ্ছা একটা বিয়ে করে ফেললে কেমন হয় নীরা? এই বিয়ের ভিডিওটা তাকে গিফট হিসেবে পাঠাবো, দেখাবো তার প্রতারণায় আমার কিছুই যায় আসে না, আমি ভালো আছি এবং হেসে খেলে সংসার করছি। কথাটা বলতেই নীরব হয়ে গেল নম্রতা। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ ফুপিয়ে উঠল। দু হাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। অস্পষ্ট কণ্ঠে বলল, আই হেট ইউ নীরু, আই জাস্ট হেট হিম। নীরা অসহায় চোখে চেয়ে রইল। অসম্ভব দুঃখী মেয়েটিকে চেয়ে থাকতে দেখে উপলব্ধি করতে পারল এই দুঃখ কান্না কষ্টের নয়, এ কান্না ভরা প্রাপ্তির সুবাস। দূর পাগলি, কাঁদছিস কেন? তোর মতো ধৈর্যশীল মেয়ে এমন ভেবে করে কাঁদে নাকি? নম্রতা জলমাখা চোখে তুলে তাকালো। বোকা বোকা কণ্ঠে বলল, আমার জীবনেও ভীষণ অস্বস্তি লাগছে রে। আমি ডক্টর আরফানকে। নম্রতার কথার মাঝেই ফোন বাজলো নীরার। ফোনটা তুলে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল নাদিম, অন্তকে একটা ফোন লাগা নীরু। কোনো ভূমিকাহীন এক কথায় অবাক হলো নীরা। বিস্ময় হয়ে বলল, কেন? এত রাতে ওকে ফোন দিব কেন হঠাৎ? নাদিম বিরক্তিকর কণ্ঠে বলল, আমার ফোনে টাকা নাই, তাই তুই ফোন দিয়ে জিজ্ঞেস করবি টয়লেটে আছি নাকি ঠিকঠাক। মানে? নাদিম বিরক্তিতে এবার আকাশ ছিল। ধমকাধমকির এক পর্যায়ে বলল, তুই হইলি দুনিয়ার বেকুব, ফোন লাগাওয়ারে। ওর মায়ে কাইন্দা গাইটা ফিট মারতাছে, বাসায় যায় নাই সারা রাত 1টা বাজে, এখনো কোনো খোঁজ খবর নাই, কারো ফোন ধরতেছে না। এখন নিশ্চয়ই বুঝন লাগবো না কেন তোরে ফোন দিতে কইতেছি। নীরা প্রথম দফায় আটকে উঠল। দ্রুত সামনে নিল নিজেকে, শক্ত কণ্ঠে বলল, আমি ফোন দিতে পারবো না। নাদিমের মেজাজ চটে গেল। রাগে ঘমে বলল, কেন পারবি না? যেখানে
তোদের কোনো ফোন তুলছে না, যেখানে তোদের কোনো ফোন তুলছে না সেখানে আমার ফোন কেন তুলবে? নাদিমের কণ্ঠে বিস্ময় ঘটল। চেঁচিয়ে উঠে বলল, কি চাইতাছিস না তুই? শুনে কি চাস না? তুই চাস পোলাটা মইরা যাক, তাহলে তুই খুশি হবি? নাদিমের কথা শেষ করার আগে ফোন কাটলো। নীরা ফোনটা কানে নিয়ে স্থির হয়ে বসে রইল। বুকের ভেতর উথল পাথাল, কান্না যেন বুকে এসে থেমে গেছে। অন্তু আমাকে ভালোবাসে, এটা আমার দোষ। আমি বলেছিলাম ভালোবাসতে। ও কেন ভালোবাসে? নীরার কঠিন কথাগুলো শুনে স্তম্ভির হয়ে বসে রইল নম্রতা। কয়েক সেকেন্ডের মধ্যে চমকে উঠে ভাবলো, নীরা কি সত্যি অন্তুকে ভালোবাসে না? একটুও না, নাকি সবটাই নাটক, বাহানা? রাতের শেষ প্রহর, আকাশের কোণে ফ্যাকাশে আলো স্ফুরণ। সদ্য ফর্সা হয়ে আসা আকাশটা দুই একটা পাখির পদচারণ, চারপাশে শিশির ঠান্ডা বাতাস। এই নিস্তব্ধ রাতে শেষ প্রহরে ভূগ্রস্তের মতো ঠায় দাঁড়িয়ে আছে পাতলা টি শার্ট পরিহিতা সুধম দেহী যুবক। মাথার চুলগুলো বাতাসে তিরতির করে কাঁপছে, চোখের কোণে নির্ঘুম রাতের ছাপ। ডান হাতে মুঠোফোন, হাতে থাকা ফোনটার দিকে বারবার তাকাচ্ছে। রাগে বিরক্তিতে আকাশ ছুঁয়ে ফেললো আরফান। সব সময় পরিপাটি থাকা ঘরটি আজ অগোছলা। এখানে সেখানে পড়ে আছে বই, ফুলের ঝাড়। বুকের অস্থিরতা যেন ছড়িয়ে পড়েছে ঘর জুড়ে। আর কিছুক্ষণ বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতরের দিকে সরে এলো আরফান। শেডিং রেজারের ওপর নগ্ন পাটা পড়তেই চোখ মুখ কুচকে গেল তার। অবিন্যস্ত ঘরটি দিকে চোখ রেখেই রেজারটা তুলে ছুঁড়ে ফেলল দূরে। কেটে যাওয়া পা দিয়ে ক্লান্ত শরীরে বিছানায় এসে বসলো। পায়ে নয়, বুকে জ্বালা করছে খুব। ডান হাতটা কপালের ওপর রেখে চোখ বুঝলো। সাথে সাথেই ডান চোখের কোলে ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। বহু বছর পর আবারও এই জল গড়ল তার দু চোখ বেয়ে।